আচ্ছা, ওয়েলকাম ব্যাক। এবার আমরা 66 থেকে আলোচনা করব, ঠিক আছে? এটা WBCS এর প্রিলিমিনারি একটা সেট আমরা সলভ করছি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে বলেছে যে আন্তর্জাতিক শিক্ষাবর্ষ কবে পালিত হয়েছিল? তো এটা মনে রাখবে 1970 সালে পালিত হয়েছিল। কোন লোকসভা 5 বছরের বেশি সময় ধরে চলেছিল? এটা মনে রাখবে পঞ্চম লোকসভা ছিল, যেটা তখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন। তো সেই সময়তে এমার্জেন্সির কারণ দেখিয়ে এক্সটেন্ড করেছিল, ঠিক আছে? এটা 5 বছর 10 মাসের ওপর সময় চলেছিল। আর যদি বলে যে সবথেকে শর্টেস্ট যে লোকসভা, ওটা মনে রাখবে দ্বাদশতম লোকসভা, ঠিক আছে? 12th লোকসভা যেটা ছিল সেটা সবথেকে শর্টেস্ট ছিল। তো সেই সময় সম্ভবত অটল বিহারী বাজপেয়ী প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক আছে? আর লোকসভা থেকে এখানে একটা ডিউরেশনের কথাটা যেহেতু এখানে দেওয়া আছে, আমি একটা জিনিস বলে রাখি। মনে রাখবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে লোকসভার মেয়াদ কিন্তু 5 বছর থেকে 6 বছর করা হয়েছিল, ঠিক আছে? আর ঠিক তার 2 বছর পরে 44তম সংবিধান সংশোধনীতে সেটা আবার পুনরায় 6 বছর থেকে 5 বছরে ফিরিয়ে আনা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 5 বছর। আচ্ছা, এখানে বলেছে যে শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? এটা মনে রাখবেন নালন্দার অধ্যাপক ছিলেন শিলভদ্র, ঠিক আছে? শিলভদ্র মনে রাখবে তিনি সেই সময়কার, অর্থাৎ 600 থেকে 700 সালের মধ্যে যে সময়টা, অর্থাৎ এই যে সময়ে যে ডিউরেশনটা যেটা বলছে, এই সময় ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। এবং এই শিলভদ্রর কাছেই চীনা পরিব্রাজক হিউয়েনসাং তিনি বৌদ্ধ শিক্ষা লাভ করেছিলেন, ঠিক আছে? আর তক্ষশিলাটা বলে রাখি, এটা এখন বর্তমানে পাকিস্তানে আছে। এটা কিন্তু বহু পুরনো একটি বিশ্ববিদ্যালয়। জানি না আজকে এর অবস্থা কী অবস্থায় আছে, তবে এটা 1980 সাল কি 83 সাল নাগাদ এই তক্ষশিলাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছিল, ঠিক আছে? আর এখানে অপশানে যেটা আছে মগধ মনে রাখবে ষোড়শ মহাজন পদের মধ্যে সব থেকে শক্তিশালী একটি মহাজন পদ ছিল। আর বিজয়নগর মনে রাখবে দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ একটি সাম্রাজ্য ছিল, একটা বিজয়নগর একটা কিংডম ছিল। তো এই বিজয়নগরটা মনে রাখবে 4টে ডাইনাস্টি এই বিজয়নগরে রুল করেছে, যেমন সঙ্গম, তুলুপ, সুলুপ, আরবিডো, ঠিক আছে? তো এই বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কৃষ্ণদেব রায়, ঠিক আছে? ইনি আমুক্ত মাল্যদা লিখেছিলেন, ঠিক আছে? তামিল ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখবে। না, সরি, তামিল না, তেলেগু ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, তারপর বলেছে যে জার্মান সিলভারে এই জার্মান সিলভারটা কোন কোন সংকর ধাতুর মিশ্রণ? মানে জার্মান সিলভার হচ্ছে কোন কোন ধাতুর সংকর, এটা এখানে যেটা সরি আমার পড়ার ভুল হয়েছে। আচ্ছা, এখানে জার্মান সিলভারটা একটা জিনিস মনে রাখবে, যখনই তোমরা জার্মান সিলভারটা মানে করতে যাবে, এটা মনে রাখবে জার্মান সিলভারে সিলভার নেই, এটা এই কথাটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? আর জার্মান সিলভারের একটা আমি সূত্র বলে দিচ্ছি, নেতাজি মনে রাখবে। নেতাজি মানে ন দিয়ে নিকেল, তা দিয়ে তামা, জি দিয়ে জিঙ্ক, অর্থাৎ নিকেল, তামা, জিঙ্ক। দেখো 69 এতে আছে কিন্তু, ঠিক আছে? অর্থাৎ তামা দস্তা নিকেল, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, শর্টকাট ট্রিক, সেটা হচ্ছে পিতলটা মনে রাখবে পিতাজি, পি দিয়ে পিতল, ঠিক আছে? তা দিয়ে তামা, আর তারপর হচ্ছে জিঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে পিতলের সংকেত। তারপর বলেছে যে কোন খেলার সঙ্গে টাচ ডাউন শব্দটি যুক্ত? আচ্ছা, এই টাচ ডাউন যে টার্মটা, এটা একটু ইন্টারেস্টিং আছে, জেনে রাখবে। এটা অ্যান্সারটা হচ্ছে আমেরিকান ফুটবল হবে, ঠিক আছে? তো এই টাচ ডাউনটা কিন্তু রাগবিতেও ইউজ করা হয়। তো টাচ ডাউনটা কখন হয় আমি বলে দিচ্ছি।
এটা যখন একজন ফুটবলার যখন তার প্রতিপক্ষের একদম গোল পোস্টের কাছে চলে যায় তখন এই টাচডাউন কথাটাকে মানে ইউজ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমেরিকান ফুটবল হবে। আচ্ছা, তারপরে বলেছে যে সংবিধানের কোন অংশে নাগরিকতা বিষয়টি আছে। মনে রাখবে ভারতীয় সংবিধানের পার্ট 2-তে আছে, পার্ট 2 এর এতে আছে নাগরিকতা বিষয়টি আছে। তো এখানে পার্টগুলো আমি একটু বলে রাখছি। এটা প্রথমে বলেছে পার্ট 1টা মনে রাখবে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ঠিক আছে। এটা 1 থেকে শুরু করে 4 অবধি আছে। তারপরে আছে পার্ট 2-তে হচ্ছে নাগরিকত্ব, যেটা 5 থেকে 12। তারপর পার্ট 3-তে আছে মৌলিক অধিকার, ঠিক আছে, সেটা 12 থেকে নিয়ে আপ টু 35 অবধি আছে। পার্ট 4-এ আছে মনে রাখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট, অর্থাৎ ডিপিএসপি। এই ডিপিএসপিটা বলে দিচ্ছি, ডিপিএসপি ধারণাটা আমাদের ভারত নিয়েছে আয়ারল্যান্ড থেকে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আর আয়ারল্যান্ড কিন্তু মনে রাখবে স্পেন থেকে নিয়েছিল কিন্তু, হ্যাঁ, আয়ারল্যান্ড মানে এর উৎসটা কিন্তু স্পেন থেকে আয়ারল্যান্ড নিয়েছে, আয়ারল্যান্ড থেকে আমাদের ভারত নিয়েছে। মনে রাখবে আয়ারল্যান্ড থেকে কিন্তু আমাদের ভারতের সংবিধানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে। আচ্ছা, তারপরে বলেছে বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত। মনে রাখবে বাল্টিক কাপটা হচ্ছে দাবার সাথে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, এখানে কতগুলো যে টুর্নামেন্ট বলেছে, টুর্নামেন্টগুলো এই খেলার কথা বলেছে, খেলার এদের টুর্নামেন্টগুলো তোমার নাম মনে রাখতে হবে। যেমন গল্ফে একটা খুব কমন দেয়, সেটা হচ্ছে রাইডার কাপ, ঠিক আছে। এটা গল্ফের সাথে যুক্ত, না সরি রাইডার কাপ, হ্যাঁ রাইডার কাপ। আচ্ছা, পোলো মনে রাখবে এজরা কাপ কিন্তু এটা খুব দেয় পোলোর, এজরা মানে পোলোর সাথে এই কাপটাই বেশিরভাগ কোশ্চেনে আসে, ঠিক আছে। আচ্ছা, তারপর ফুটবলে বহু টুর্নামেন্ট আছে আমরা জানি। ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট হচ্ছে আমরা জানি ফিফা ওয়ার্ল্ড কাপ। আর এছাড়াও ফুটবলে মনে রাখবে আমাদের ভারতীয় ফুটবলে তোমার সুব্রত কাপ আছে, তারপরে সন্তোষ ট্রফি আছে, রোভার্স কাপ আছে, ঠিক আছে। বিভিন্ন কাপ আছে, আমার এই মুহূর্তে তাড়াতাড়ি চলে মনে আসছে না, কিন্তু বহু কাপ আছে, ঠিক আছে। তো তোমরা একটু এগুলো দেখে রাখবে এগুলো। তারপরে বলেছে যে ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্রে বাজানোয় বিখ্যাত ছিলেন। এটা একদম খুব সোজা কোশ্চেন, এটা মনে রাখবে বীণা। এই বীণা বাজানোর অবস্থায় ঔরঙ্গজেবের অনেক পেন্টিং আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখানে অপশানগুলোতে একটু বলে দিই। সেটা হচ্ছে সেতার। মনে রাখবে এই সেতার বাজাতেন একজন প্রাচীন একজন মিউজিশিয়ান, তিনি ছিলেন আমির খুসরো, ঠিক আছে। আমির খুসরো যদি সেতারের সাথে যুক্ত ছিলেন। আর এছাড়া আমরা তো জানি আমাদের বর্তমান আধুনিক ভারতে যে পণ্ডিত রবিশঙ্কর, উনিও একজন সেতার বাদক ছিলেন, ঠিক আছে, যিনি 5টি গ্র্যামি অ্যাওয়ার্ড জেতেন, ঠিক আছে। তবলা মনে রাখবে, তবলাও কিন্তু আমির খসরু চালু করেছিলেন, মানে উনি শুরু করেছিলেন। আর তবলার ক্ষেত্রে মনে রাখবে জাকির হোসেন এবং আল্লাহ রাখা খান, এরা কিন্তু বিখ্যাত তবলা বাদক ছিলেন। আর বাঙালির একজন নিখিল, ওনার টাইটেলটা আমার মনে পড়ছে না, নিখিল নামক একজন, উনিও তবলা বাজাতেন। আর এছাড়া আমরা জানি শরৎ, এটা একটা খুব বিখ্যাত ইনস্ট্রুমেন্ট আছে, এর সাথেও বিভিন্ন বড় বড় নাম যুক্ত আছে। তো তোমরা এগুলো একটু দেখে নেবে, আমার এগুলো দেখে আমি তোমাকে পরে বলে দেবো। আর আচ্ছা, তারপর এটা বলেছে যে আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু কোনটি। আচ্ছা, আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দুটা মনে রাখবে, এটা এখানে লেক আসাই দিয়েছে, লেক আসাই না, এটা লেক আসাল হবে। লেক আসাল হচ্ছে আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু, ঠিক আছে। আর ডেথ ভ্যালি বলেছে, ডেথ ভ্যালি মনে রাখবে এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে। ডেথ ভ্যালিটাই কিন্তু বিশ্বের সর্বোচ্চ উষ্ণতম স্থান। আচ্ছা, ডেড সি মনে রাখবে এটা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে এটা নিচু জায়গা। অ্যাকচুয়ালি মানে সি লেভেল পৃথিবীর মধ্যে না, এটা বলতে গেলে এশিয়ার মধ্যে, ঠিক আছে। এশিয়ার মধ্যে ডেড সি, এটা জর্ডন আর ইসরায়েলের বর্ডারে আছে। আর এই ডেড সিটা এই সমুদ্রের এতটাই নোনা জল যে এখানে কেউ ডুবে যায় না, ভেসে থাকে, মানে জলের ঘনত্ব অধিক হওয়ার জন্য, এবং এখানে কোনো প্রাণী বাঁচতে পারে না, এত নোনা জল।
ঠিক আছে। আর ডেড সির ব্যাপারে একটা বলে রাখি, যেটা একটু আগে বলতে গিয়ে আমি একটু পুরোপুরি বলা হলো না। তো ডেড সিটা মনে রাখবে, এটা হ্যাঁ গোটা পৃথিবীর মধ্যে নিম্নতম স্থান তুমি সি লেভেলের ওপর বেস করে মনে রাখবে। কিন্তু আর যদি বলে যে পৃথিবীর সর্বনিম্ন স্থান হচ্ছে, সেটা হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ, যেটা হচ্ছে আমাদের মারিয়ানা ট্রেঞ্চ আমরা বলি সেটা। আচ্ছা, লেক আয়ারটা মনে রাখবে, এটা আছে অস্ট্রেলিয়াতে। তারপরে বলছে কোন ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান। আচ্ছা, প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার ছিলেন পিকে ব্যানার্জি, মনে রাখবে। হ্যাঁ, প্রদীপ কুমার ব্যানার্জি, এনার পুরো নাম হচ্ছে প্রদীপ কুমার ব্যানার্জি। ইনি আমাদের ভারতীয় একজন খুব বড় ফুটবলার ছিলেন। এই পিকে ব্যানার্জি, এটা মনে রাখবে, আমাদের অর্জুন পুরস্কারটা মনে রাখবে যে 1961 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। সেই বছরই পিকে ব্যানার্জি অর্জুন পুরস্কার পান। এবং ভারত যখন জাকার্তায় এশিয়ান গেমসে কাপ জিতেছিল, মানে গোল্ড মেডেল জিতেছিল, সেখানে কিন্তু এই পিকে ব্যানার্জি সেই টিমে কিন্তু উনি ছিলেন। ঠিক আছে। আর ভারতীয় ফুটবলের যখন স্বর্ণযুগ চলছিল যে সময়টা, সেই সময় কিন্তু পিকে ব্যানার্জি খেলেছিলেন এই সময়টা। ঠিক আছে। তারপরে বলেছে যে কার রাজত্বকালে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। এটা হবে অজাতশত্রু। ঠিক আছে। অজাতশত্রু মনে রাখবে, গৌতম বুদ্ধ 80 বছর বয়সে, ঠিক আছে, কুশীনগরে, যেটা বর্তমানে ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে অবস্থিত, কুশীনগরে দেহত্যাগ করেন। সেই সময় অজাতশত্রু ছিলেন কিন্তু মগধের শাসক। ঠিক আছে। আচ্ছা, তারপর বলেছে কোন মৌলের নামের গ্রিক অর্থ দ্য ওয়াটার ফর্মার। তো এটা ওয়াটার ফর্মার, দেখো এখানে এই যে অ্যান্সারটা হবে তার মানে উচ্চারণের মধ্যেই অ্যান্সারটা লুকিয়ে আছে। তো এটা মনে হবে হাইড্রোজেন। ঠিক আছে। তবে এখানে গ্রিকরা যে হাইড্রোজেনটার নামটা দিয়েছিল, তো হাইড্রোজেন, দেখো হাইড্রো মানে জল, ঠিক আছে, আর HYDROGEN হাইড্রো মানে জল, আর GEN জেন মানে কি, জেন মানে হচ্ছে গ্রিক ভাষায় হচ্ছে তৈরি করা, অর্থাৎ জলকে যে তৈরি করে। ঠিক আছে। সেই জন্য ওটা কী করতো, ওটা ওয়াটার ফর্মার, মানে হাইড্রোজেনটাকে ওরা, মানে যেহেতু হাইড্রোজেন দিয়ে জল তৈরি করা হয়, তাই জন্য ওই মৌলটার নাম হাইড্রোজেন দিয়েছিল ওরা, মানে ওই নামে দিয়েছিল। আচ্ছা, এখানে আমি কিছু তোমাদের বলে দিই যে হাইড্রোজেনের আবিষ্কর্তাকে। ঠিক আছে। হাইড্রোজেন মনে রাখবে ক্যাভেন্ডিশ আবিষ্কার করেছিল। ঠিক আছে। আর অক্সিজেন যদি বলবে যে প্রিস্টলি, জোসেফ প্রিস্টলি। আর নাইট্রোজেন যদি বলে মনে রাখবে ড্যানিয়েল রাদারফোর্ড। ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এই যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এদের আবিষ্কর্তাগুলো দেয়। আর ক্লোরিন যে অপশানটা মনে রাখবে, ক্লোরিনের দুটো আইসোটোপ হয়। ঠিক আছে। ক্লোরিনের 35 আর ক্লোরিনের 37। ঠিক আছে। ক্লোরিন দিয়ে মনে রাখবে জলকে পরিশুদ্ধ করা হয়, কেমন, মানে ব্যাকটেরিয়ালেস করা হয়। তারপর বলেছে যে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সূচনা হয় কবে। এটা 1920 সাল হবে। মনে রাখবে গান্ধীজির নেতৃত্বে প্রথম সর্ববৃহৎ দেশব্যাপী একটা আন্দোলন, সেটা ছিল এই অসহযোগ আন্দোলন। যে আন্দোলনের ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ গান্ধীজির আহ্বানে এই আন্দোলনে যুক্ত হয়েছিল। ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে 1922 সালে চৌরি চৌরা ঘটনার জন্য উনি এই আন্দোলনটা উইথড্র করে নেন, এবং যে কারণে অনেক আশাহত হয়েছিলেন। তো যেমন আমরা জানি এই অসহযোগ আন্দোলন প্রত্যাহারের জন্যই আমরা জানি চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু মিলে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন 1923 সালে। ঠিক আছে। আচ্ছা, 1915 সালে একটা উল্লেখযোগ্য ঘটনা বলে রাখি। 1915 সালে হয়েছিল, এই বছরেই গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন। 9 জানুয়ারি সেই ডেটটা ছিল। তো সেই জন্যই 9 জানুয়ারিটাকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে। আচ্ছা, 1905 সালে মনে রাখবে বঙ্গভঙ্গ, মানে লর্ড কার্জনের নেতৃত্বে বঙ্গভঙ্গ হয়েছিল, মানে বাংলাটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে। সেটা আবার 1911 সালে লর্ড হার্ডিঞ্জের নেতৃত্বে তিনি ওটাকে আবার বঙ্গভঙ্গটাকে রদ করেন। আর সেই বছরই আমরা জানি ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, তারপরে একটা এখানে যেটা দিয়েছে, তানসেন পুরস্কার কোন রাজ্য থেকে প্রদান করা হয়।
দেখো এখানে যে তানসেন পুরস্কারটা বলেছে না, এই তানসেনটা মনে রাখবে, তানসেন কে ছিলেন? ইনি একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, ঠিক আছে? ইনি আকবরের রাজসভায় সঙ্গীতজ্ঞ ছিলেন। তো এই তানসেনের আসল নাম আমাদের জানতে হবে। তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে, এটা মনে রাখবে, ঠিক আছে? তো এই রামতনু পাণ্ডে মধ্যপ্রদেশের একটি গ্রাম থেকে তিনি এসেছিলেন। তো সেই জন্য মধ্যপ্রদেশ সরকার ওই তানসেনের স্মরণে তানসেন নামক একটি অ্যাওয়ার্ড দিয়ে থাকে। আচ্ছা, তারপরে যেটা বলেছে যে ক্যারিস রোগটির সঙ্গে মানবদের কোন অঙ্গ যুক্ত? দেখো এটা খুবই সোজা প্রশ্ন, এটা বাচ্চাদের প্রশ্ন একদম। ক্যারিস হচ্ছে দাঁতের রোগ, ঠিক আছে? দন্তক্ষয়ের সাথে যুক্ত ক্যারিসটা, মনে রাখবে। আচ্ছা, এখানে আমি আরও যে অপশানগুলোর ব্যাপারে বলে রাখি। যকৃৎ, মনে রাখবে যকৃৎ বা লিভার। এখানে এটা আমরা জানি যে এখান থেকে যে প্রশ্ন আছে মনে রাখবে যে যকৃতের সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? এটা মনে রাখবে হেপাটোলজি বলা হয়। হেপাটোলজি মানে যারা যকৃৎ নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে, সেই বিদ্যাটাকে বলা হয় হেপাটোলজি। ফুসফুস থেকে একটা প্রশ্ন আছে যে ফুসফুসের আবরণের নাম কি, আর এর এককটা জিজ্ঞাসা করে। ফুসফুসের ছোটো ছোটো যে এয়ার ভাল্বগুলো আছে, তো ওগুলোকে আমরা অ্যালভিওলাই বলি। তো ফুসফুসের আবরণের নাম মনে রাখবে হচ্ছে প্লুরা। আর মস্তিষ্কের যে আবরণ তার নাম মনে রাখবে মেনিনজেস। আর সঙ্গে এটা মনে রাখবে যারা অত্যাধিক হারে ধূমপান করেন, বিশেষ করে গাঁজা বা ওই জাতীয় জিনিস খায়, তাদের মস্তিষ্কে মেনিনজাইটিস রোগ হয়। মেনিনজেসের ওপর একটা এফেক্ট পড়ে, ফলে তীব্র মস্তিষ্কের একটা প্রদাহ হয়, যেটাকে মেনিনজাইটিস বলা হয়। এই রোগে অনেক সময় রোগী পাগল পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 80 অবধি কোশ্চেন অ্যান্সার। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাকিগুলো করিয়ে দেবো।